আমি জানি না ফ্রম হোয়ার টু স্টার্ট, কী করে শুরু করব আজকের এই ভিডিওটা। বাট এতটুকু বলতে পারি যে আজকের এই দিনটা পার্টিকুলার, এই এই 9th মার্চ এই দিনটা আমার মনে থাকবে। অনেক দিন মনে থাকবে আজকের এই দিনটা, কারণ এই সিজনে হায়দ্রাবাদ এফসি তাদের প্রথম আইএসএলে জয়টা পেল, এবং যে লজ্জার মুখে দাঁড়িয়ে ছিল হায়দ্রাবাদ এফসি, সেখান থেকে কিছুটা লজ্জা নিবারণ তো হলো। অনেকটা পথ চলা বাকি রয়েছে এখনও এখান থেকে, এবং যারা আমাকে সেই 2020 থেকে ফলো করে ভিডিও শুরুর দিনগুলো থেকে, তারা জানে যে হাউ মাচ আই লাভ দিস ক্লাব। কবে, কিভাবে, কিসের জন্য আমি এই টিমটার ফ্যান হয়ে গেছি 2020 থেকে আমি নিজেও জানি না, বাট কোথাও আলাদা একটা রেসপেক্ট রয়েছে, আলাদা একটা ভালোবাসা রয়েছে, এবং কিছুটা অবশ্যই ক্রেডিট যাবে সেই মুহূর্ত থেকে থাকা প্লেয়ারদের। অবশ্যই একটা বড় ক্রেডিট যাবে দ্য মিথ, দ্য লেজেন্ড ম্যানুয়েল মার্কোস রোকাকে। এবং আজকে যেভাবে টিম খেলেছে, যেইভাবে টিম প্রেজ পাচ্ছিল সবার থেকে, এই পুরো ক্রেডিটটা কিন্তু থাংবই সিংটো। জাস্ট দিনের শেষে থ্যাংক ইউ বলতে চাই থাংবই সিংটোকে, যেইভাবে সবটা আহ, ঝড় সামলেও কোথাও টিমটাকে তিনি আগলে রেখেছিলেন, আটকে রেখেছিলেন কোথাও, সেই জায়গা থেকে তার সবথেকে বড় থ্যাংক ইউটা প্রাপ্য হওয়া উচিত আজকের দিনে। এবং অবশ্যই প্লেয়াররা দিনের পর দিন পারফরমেন্স করে গেছে স্যালারি না পেয়েও। তো কোথাও একটা আলাদা আলাদা একটা ভালোবাসার জায়গা, আলাদা একটা রেসপেক্টের জায়গাতে হায়দ্রাবাদ এফসি চলে গেছে। তুমি যে ক্লাবেরই ফ্যান হও না কেন, দিনের শেষে তুমি কোথাও হায়দ্রাবাদ এফসিকে ভালোবাসতে শুরু করেছো তাদের এই স্পিরিটটার জন্য, তাদের এই লড়াইটার জন্য, এই মানসিকতার জন্য। প্লেয়ারদের, আমি কখনোই এখানে ওনারদের কথা বলছি না, কীভাবে যেমন আমি ইউনাইটেডের সাপোর্টার হিসেবে অলওয়েজ গ্লেজারদের বিরোধিতা করে গেছি, ঠিক সেইভাবেই আমি কিন্তু হায়দ্রাবাদ এফসির যারা ওনার রয়েছে তাদের বিরোধিতা করে যাব। এবং আজকের এই শুরুর জায়গাটা কোথাও একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারের পয়েন্ট অফ ভিউ না, একজন কোথাও ফ্যানের পয়েন্ট অফ ভিউ থেকে বানানো কিছু ইমোশনাল ওয়ার্ডস। ম্যাচটা নিয়ে ডিটেলস আমি কিছু বলবো না, কারণ অনেক সিদ্ধান্ত হয়েছে যেগুলো বিতর্কিত হয়েছে, আর কোন ম্যাচই এমন নেই যে এবারের আইএসএলে বিতর্কিত সিদ্ধান্ত হয়নি। বড় বড় ডিসিশন এগেনস্টে গেছে অনেক ক্লাবের, তার ফলে কথা বলি যে রেগুলার বেসিসে কোথাও টেবিলে আপ ডাউনটা দাঁড়িয়ে থাকে, প্লেয়ারের ভালো খেলা, খারাপ খেলা, টিমের জেতা হারা, অনেক কিছু দাঁড়িয়ে থাকে। তো আজকেও অনেক ঘটনা ঘটেছে, কন্ট্রোভার্সিয়াল কিছু ব্যাপার ঘটেছে, ফরে গেছে, এগেনস্টে গেছে, অনেক কিছু হয়েছে। বাট চেন্নাই এফসি খুব একটা ভালো খেলেনি। ওদের থেকে যেটা এক্সপেকটেশন থাকে, ওরা যেরকম একটা টিম, এবং অপোনেন্টে যখন হায়দ্রাবাদের বাচ্চা বাচ্চা ছেলেতে ভর্তি, সেই এক্সপেকটেশনের লেভেলে ওরা খেলেনি। এবং যখন গোলটা হলো, মোস্ট প্রবলি এই সিজনে প্রথম হলো যে হায়দ্রাবাদ গোল করে এগিয়ে গেল এবং সেই গোলটাকে ধরে রাখলো, ম্যাচটা জিতলো। আই ওয়াজ জাস্ট অন্য লেভেলে চলে গেছিলাম। যাই হোক, এর বেশি আর কিছু বলবো না ইন ডিটেলসে। ম্যাচটা নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ আজকের এই ম্যাচটার কোনো রিভিউ হয় না, ম্যাচটার কোনো অ্যানালিসিস হয় না, কারণ সত্যি কথা বলতে এই জয়টার শুধুমাত্র সেলিব্রেশন হয়। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো করে দেখিয়ে দিল, একটা কোথাও এক্সাম্পল সেট করলো যে লাইফে যতই বাধা হোক না কেন, তোমার যদি সেই স্পিরিটটা থাকে, তোমার মধ্যে যদি সেই জেদটা থাকে, ইউ উইল অ্যাচিভ সামথিং ইন লাইফ। এদের জন্য অনেক 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 গুড উইশেস থাকলো যে ওরা আলটিমেট ভালো কিছু করুক নিজের কেরিয়ারে, হায়দ্রাবাদে থাকুক, যে কোনো ক্লাবে যাক, যেখানেই যাক, ইন্ডিয়ান ফুটবলের ফিউচার হয়ে উঠতে পারে প্রত্যেকটা প্লেয়ার, ইয়াং যতগুলো প্লেয়ার রয়েছে। অনেক ঝড় গেছে, তারপরেও হায়দ্রাবাদ দাঁড়িয়ে থেকেছে, টিম জিতেছে। ক্রেডিট প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ, এবং অবশ্যই যারা দিনের শেষে প্রতিদিন মাঠে গেছে, মাঠে 10 জন, 15 জন, 50 জন হলেও দর্শক হয়েছে, তাদের কিন্তু এই জয়টা ভীষণভাবে আজকে প্লেয়াররা উৎসর্গ করতে চাইবে। এই দিনটা ওদের এনজয় করুক সবাই মিলে। আমি ঢুকবো আমার টপিকে। প্রথম যেটা বিষয় রয়েছে সেটা কিন্তু ইকার গোয়ারেকসোনা এবং আয়ুষ চিকারা। এই দুজন প্লেয়ার কিন্তু পুরো সিজন থেকে ছিটকে গেছে। আয়ুষ চিকারের ইঞ্জুরিটা ভীষণভাবে হাইড ছিল, সেইভাবে খুব একটা কেউ আলোচনা করেনি, কারণ কখন ইঞ্জুরি পেলো, কতটা সিরিয়াস হয়েছিল, ম্যাচটা মনে আছে এখনও অবধি। কিন্তু তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। হয়তো তার ফিরে আসার চান্স ছিল, বাট এই মুহূর্তে সেটা কিন্তু নেই, বা হয়তো টিম ম্যানেজমেন্ট খুব বেশি রিস্ক তাকে নিয়ে নিতে চাইছে না, যেহেতু বয়সটা কম, খুব বেশি রিস্ক নেওয়ার কোনো যুক্তি নেই। বাট ইকার গোয়ারেকসোনায় কিন্তু সেই দিনকেই বোঝা গেছিলো যে ওর চোটটা গুরুতর হতে যাচ্ছে, এবং যেইভাবে ও চোট পাওয়ার পর আবারও রিটার্ন এলো, এখানেই কোথাও আমার মনে হয় যে বড় ভুলটা হয়েছিল। ও কন্টিনিউ করতে পারছিল না। এখানে কোচের দোষ রয়েছে, এখানে প্লেয়ারের নিজের দোষ রয়েছে, মেডিকেল স্টাফ যিনি ছিলেন তার ভীষণভাবে দোষ রয়েছে, কারণ এখানে তিনি যদি সিগন্যাল দিয়ে দিতেন
দিতেন যে না প্লেয়ার কন্টিনিউ করতে পারবে না, তাহলে ওখানে সমস্যাটা মিটে যেত। তো একটা আমি কি বলবো যে কালেকটিভ ফেলিওর হয়েছে ইকারের চোটটার ক্ষেত্রে। বাট দেখো চোট কোনো প্লেয়ারকে বা কাউকে বলে কয়ে আসে না, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। তো এখানে ইকার সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসুক, এটাই আমরা চাইবো। এবং অবশ্যই আয়ুষ চিকারা ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য ফিউচার ব্রাইটেস্ট একজন প্লেয়ার, তো খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসুক, এইটুকুই কিন্তু চাইবো। এরপরে যে ব্যাপারটা বলার রয়েছে সেটা হচ্ছে লেসকোভিচকে নিয়ে। মার্কো লেসকোভিচ কিন্তু আগামী সিজনে কেরালা ব্লাস্টার্সে কন্টিনিউ করবে না, তার সাথে কন্ট্রাক্টও কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এই সিজনে চোটাঘাত বলো বা তার ফর্মের যে ডাউনগ্রেড সবটাই কিন্তু হয়েছে, এবং 19 স্টপেজ থেকে আজকে ব্রেকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে কেরালার সাথে কিন্তু কোনো রকম চুক্তি বাড়ছে না। তো কেরালাও কিন্তু পরের সিজনে তাদের বিদেশি যে সেটটা রয়েছে সেই সেটটাকে অনেকটা চেঞ্জ করতে চলেছে। পুরোটাই ডিপেন্ড করবে যে তারা কোথাও টেস্টেড ফরেনারদেরকে নিয়ে আসবে না তারা নতুন কোনো ফরেনারকে ট্রাই করবে। কেরালা কিন্তু প্রচুর নতুন ফরেনার ট্রাই করে, এটা আমরা কেরালাকে দেখি। তো দেখা যাক আগামী সিজনে কী হয়, সেদিকে নজর থাকবে। এরপর যাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে লালদিন্ডিয়ানা নামতে। এই প্লেয়ারটা কয়েকদিন আগে বর্তমান থেকে একটা আপডেট বেরিয়েছিল যে তার সাথে চেন্নাইন এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো শুধুমাত্র চেন্নাইন এফসি না, তার পাশাপাশি কিন্তু আরও দুটো ক্লাব রয়েছে, সেখানে কেরালা ব্লাস্টার্স রয়েছে এবং সেখানে বেঙ্গালুরু এফসি রয়েছে। কিন্তু এখানে মাথায় রাখা দরকার যে ক্লাবই ওকে টার্গেট করুক না কেন, প্রত্যেকটা ক্লাবের দিকে তাকিয়ে দেখো সেখানে কিন্তু এস্টাবলিশ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছে। তো ও যেই ক্লাবেই যাবে সেখানে গিয়েই কিন্তু ব্যাকআপ অপশন হবে। মানে যদি আমি বেঙ্গালুরুর কথা বলি তাহলে অবভিয়াসলি সেখানে সুরেশের মতো প্লেয়ার রয়েছে। যদি আমি কেরালার কথা বলি তাহলে সেখানে কিন্তু আজাহারের মতো প্লেয়ার রয়েছে বা দানিশ ফারুকের মতো প্লেয়ার রয়েছে। জিকসন আসছি পরে তার ব্যাপার নিয়ে। এবং অবশ্যই যদি চেন্নাইন এফসি হয় সেখানে কিন্তু জিতেশ্বর সিংয়ের মতো প্লেয়ার রয়েছে, এবং চেন্নাইন এফসি অলরেডি কিন্তু জামশেদপুর থেকে জিতেন্দ্র সিং তাকেও নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এই মুহূর্তে রেডি করেছে। তো যেখানেই লালদিন্ডিয়ানা নামতে যাবে সেখানেই কিন্তু ব্যাকআপ অপশন হবে। মোহনবাগানেও সেটাই রয়েছে। তো দেখা যাক প্লেয়ার কি করে, এখানে মোহনবাগানে থেকে যায় না অন্য কোনো ক্লাবে সে সুইচ করে। তো মোহনবাগানের তরফেও কিন্তু লালদিন্ডিয়ানা নাম থেকে ধরে রাখার জন্য খুব যে আর্জেন্সি রয়েছে বা খুব প্ল্যানিং কিছু হচ্ছে এরকমও কিন্তু না। বাট যে প্লেয়ারকে মোহনবাগান নিয়ে আসতে চাইছে বা আগামী সিজনে, আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে মোহনবাগান বা ওড়িশাতে খুব বড় কিছু চেঞ্জ হবে না, হার্ডলি 2 থেকে 4 জন প্লেয়ার চেঞ্জ হবে। এবং রাত্রের দিকে দেখো মার্কোসও কিন্তু টুইট করে জানিয়েছিল যে ম্যাক্সিমাম প্লেয়ার তারা কিন্তু কন্ট্রাক্টেড রয়েছে, লং টার্মে রয়েছে। 2 to 3 প্লেয়ার্স ম্যাক্সিমাম কিন্তু চেঞ্জ হবে, এবং এই 2 to 3 প্লেয়ার্সের মধ্যে কিন্তু ডোমেস্টিক এবং ফরেনার দুটোই রয়েছে, কারণ খুব বেশি ফরেনারও চেঞ্জ হবে না। আবারও বলছি যে প্রজেক্টটা মোহনবাগানের রয়েছে সেই প্রজেক্টটা কিন্তু 2026-27 এরকম একটা সময় অবধি রয়েছে, এবং তার মধ্যে লং টার্মে প্রচুর প্লেয়ার রয়েছে। এবং সেখানেই কিন্তু মোহনবাগানের টার্গেট ছিল ইয়াং প্লেয়ার বেশি করে স্কোয়াডে রাখা হবে, এবং সেই জায়গাতে খুব বেশি চেঞ্জ তো আসবে না। ফরেনারদের মধ্যে যদি বলি যে দুজনের বেরিয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে সেখানে অবশ্যই আর্মান্দো সাদিকু এবং ব্র্যান্ডন হামিল, এই দুজন প্লেয়ারকে হয়তো স্যাক্রিফাইস করা হতে পারে। এবং যদি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলি, যে প্লেয়ারকে টপ টার্গেটে মোহনবাগান কোথাও রেখেছে সেই প্লেয়ারটা কিন্তু জিকসন সিং। কারণ গোটা মোহনবাগানের টিমটার দিকে যদি তাকানো যায় তাহলে সব থেকে বেশি যেই জায়গাতে একজন ভালো প্লেয়ার লাগবে, এমন একজন প্লেয়ার লাগবে যে প্লেয়ার একজন বিদেশির ইকুইভ্যালেন্ট পারফরমেন্স করতে পারবে, বা যাকে পাশে নিয়ে জনি কাউকো কোথাও একটা বিউটিফুল ফুটবল তুলে ধরতে পারবে। সেই জায়গাটা কোথাও কিন্তু জিকসন হতে পারে, সেই প্লেয়ারটা জিকসন হতে পারে। এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড এই পজিশনটাতে গ্লেন মার্টিন্স রয়েছে, দীপক টাংরি রয়েছে, যারা দুজনেই কিন্তু সেইভাবে মোহনবাগানে নির্ভরতা দেওয়ার মতো প্লেয়ার না। অভিষেক সূর্যবংশী রয়েছে, বাট অভিষেক কিন্তু একদমই তার ডেভেলপমেন্ট ফেজের একদম ইনিশিয়াল জায়গাতে রয়েছে। তো কোথাও ওকে নিয়ে গোটা সিজনে যদি একজন এক্সপিরিয়েন্স কোচকে প্ল্যান করতে হয় সেটা ভীষণভাবে ভাইটাল একটা প্ল্যানিং হয়ে যাবে। তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের জন্য জিকসন এই সিজনে কোথাও মোহনবাগানের টপ টার্গেটে থাকতে চলেছে, এবং রেগুলার বেসিসে যে কয়জন প্লেয়ার বারবার করে প্রতি সিজনে মোহনবাগানের টপ টার্গেটের মধ্যে থাকে পজিশন ওয়াইজ, যেহেতু তাকে নিয়ে লং টার্মে প্ল্যান করতে পারবে, 22-23 বছর বয়স, লং টার্মে কিন্তু তাকে নিয়ে ভাবতে পারবে। তো সেই জায়গাটা জিকসন আবারও এই সিজনে মোহনবাগানের টপ টার্গেটে। এবং দেখা যাক, কেরালার সাথে কিন্তু তার চুক্তি রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে হবে। কেরালা তাদের যারা মোটামুটি স্ট্রং হোল্ড প্লেয়ার থাকে চট করে তাদের ছাড়তে চায় না, কিন্তু আমরা দেখেছি এই সিজনে কিন্তু সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ারকে কেরালা থেকে মোহনবাগান নিয়ে আসতে সক্ষম হয়েছে, কিন্তু সেখানে প্রীতম কোটালের মতো প্লেয়ারকে আবার স্যাক্রিফাইস করতে হয়েছে। তো এই সিজনেও যদি দেখা যায় যে এমন কোনো প্লেয়ারকে নিয়ে আসতে গেল এবং কেরালার কাছে সেখানে আরও একজন প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হলো, সেটাও কিন্তু হতে পারে। তো সেখানেও বেশ কিছু প্লেয়ার কিন্তু রেডি রয়েছে,
যে যদি কেরালা কোথাও তাদের এনকোয়ারি থাকে যে এই প্লেয়ারকে দিয়ে সোয়াপ ডিল করা হোক, সেটাও কিন্তু মোহনবাগান রাজি রয়েছে, কিন্তু সেটা কে হবে, কোন প্লেয়ার হবে, কোন পজিশন থেকে হবে, সেটা পরের ব্যাপার। আর যদি পুরোপুরি ট্রান্সফার ফি দিয়ে হয় তাহলেও মোহনবাগানের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই, কারণ এই পজিশনটাতে একজন এস্টাবলিশ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে মোহনবাগান পুট করতে চাইছে। যদি সেটা হয় তাহলে আমি বলবো যে একটা সিজনের ওয়ান অফ দ্য বিগেস্ট সিগনেচার মোহনবাগান সিল করবে। তবে এর বাইরে বাকি পজিশনগুলোর দিকে যদি তাকানো যায়, সেখানে হয়তো কিছু কিছু ব্যাকআপ প্লেয়ার লাগবে, বাট একদম টপ চয়েসের প্লেয়ার কিন্তু সেইভাবে টার্গেটেড কেউ হবে বলে মনে হয় না। দু একজন হয়তো নাম উঠে আসতে পারে, বাট প্রতি পজিশনে যদি একজন করে প্লেয়ারের নাম তুলে দেওয়া হয় সেটা খুব একটা নেসেসারি জিনিস হবে না। টপ টার্গেট এই সিজনে কোথাও জিকসন কিন্তু হতে চলেছে, এটা এই মুহূর্তে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখা যাক সেই মুভটা কতটা হয়, নাকি এখান থেকে অন্য কোনো দিকে নজর ঘুরতে পারে, অন্য কোনো প্লেয়ারের দিকে টার্গেট যেতে পারে, সেটাও কিন্তু দেখা যেতে পারে। কারণ আরও এই ধরনের প্লেয়াররা রয়েছে যাদেরকে ভালো অফার দিলে, ট্রান্সফার ফি হোক বা স্যালারি অফার হোক, তারা কিন্তু ক্লাব সুইচ করতে পারে। দেখা যাক কী হয়। অনেক সিজন আগে কিন্তু আপুইয়ার ডিলটাকে মোহনবাগান হাতছাড়া করেছিল, এই সিজনে জিকসনের ডিলটা হাতছাড়া মোহনবাগান সহজে কিন্তু করতে চাইবে না। তো তোমাদের প্রত্যেকটা বিষয়ে কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।